বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি কাল রাত্রি সিজন 2 ওয়েব সিরিজটিকে। তো চলো বেশি দেরি না করে এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। সিজন 2 এর শুরুতেই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। দেবীর বিয়ের সেই রহস্যময় কাল রাত্রির সিন। দেবী যখন বিয়ের জন্য সেই বিয়ের পিড়িতে বসেছিল তখন তার কানে বারবার তার মায়ের বলা সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর কথা ভাসছিল। এই রাতেই রুদ্র মারা যাবে। বিয়ের যজ্ঞের আগুনের দিকে তাকাতেই দেবীর চোখে আবছা ভাবে স্মৃতি ভেসে ওঠে। আগুনের মধ্যে পুড়তে থাকা কোনো এক মানুষের ছায়া। সে নিজেকে আর ধরে রাখতে পারে না, চিৎকার করে ওঠে, মাকে বাঁচাও। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় পুলিশ অফিসার ইমং এবং সার্থকী রায় বর্মন বাড়ির কাজের মেয়ে তারিকে প্রশ্নবাদ করছে। তানি জানায় যে দেবীর মানসিক ভারসাম্য ঠিক না থাকার সত্ত্বেও তাকে এই বাড়ির বড় ছেলে রুদ্রের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, কারণ দেবীর সাথে বিয়ে হলে রুদ্রের ওপর থাকা যে মৃত্যুর ভয় সেটা কেটে যেত। ছোট ভাই বরুণ এবং রুদ্রকে খুন হতে হলো। সার্থকী যখন এখানে বরুণের খুনের তদন্ত করছিল তখন সেখান থেকে সিনটা শিফট হয়ে ময়ূরপঙ্খী ঘাটে দেখানো হয়। সেখানে আমরা এখানে দেবীকে দেখতে পারি যে কিনা তার মায়ের বলাতে এখানে পালিয়ে এসেছে, কারণ পুলিশ তাকেই খুঁজছে। গঙ্গার ঘাটে এখানে দেবী বসে বসে তার মৃত প্রেমিকের কথা ভাবতে শুরু করে। সেখানে তার মৃত প্রেমিক তাকে সতর্ক করছিল যে মায়ের কথা তার অন্ধভাবে বিশ্বাস করা একদমই ঠিক হচ্ছে না। তখন সেখানে মায়া আসে, যেটাকে দেখে দেবী অনেক বেশি চমকে যায়। অন্যদিকে পুলিশ এখানে একটা পুরনো খুনের কেস নিয়ে তদন্ত করার সময় জানতে পারে এই কেসের সাথে এখানে সার্থকীর বাবা এবং সমরেশ রায় বর্মনের পুরনো কোনো শত্রুতা বা গোপন কোনো কিছু রয়েছে। কিন্তু পিন্টু নামের একজন কেয়ারটেকার এখানে সমরেশ বাবুর কাছ থেকে কিছু গোপন তথ্য দিয়ে তার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য তার হাত করে। কিন্তু এখানে সমরেশ বাবুর হাবভাব থেকে পিন্টু বুঝতে পারে এখান থেকে টাকা নেওয়াটাও তোটা সহজ হবে না। তদন্ত নেবে এখানে সার্থকী তানির পান মশলায় একটা অদ্ভুত স্মেল পায়। বরুণ যেদিন খুন হয়েছিল তখন তার মুখেও এরকম গন্ধ ছিল। অন্যদিকে আমরা দেবীকে দেখতে পারি যেখানে তার মাথায় মায়া একটা অদ্ভুত কথা ঢুকিয়ে দেয়। সে তাকে জানায় যে 6 বছর আগে এক অদ্ভুত ঘটনার জন্য তার স্মৃতি হারিয়ে ফেলেছে, আর হয়তো রায় বর্মন এই পরিবারের সাথে তার পুরনো কোনো শত্রুতা ছিল। মায়া দাবি করে রুদ্রের বাবা এখানে দেবীকে তার বাড়ির বউ করে এনেছিল কারণ তাকে মেরে ফেলার জন্য, কারণ রুদ্রের কুষ্টিতে এখানে 2 বার বিয়ে করার কথা লেখা ছিল। মায়া এখানে দেবীকে নৌকার মধ্যে লুকিয়ে থাকতে বলে সেখানে খাবারের জন্য খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর এখানে আমরা শিবানী নামের একটি মেয়েকে দেখতে পাই এবং তার প্রেমিক টিটোকেও। শিবানী এখানে তার স্বামী বিজয়ের সাথে অনেক বেশি অত্যাচারিত বলে সেখানে তার বয়ফ্রেন্ড টিটোর সাথে থাকতো। কিন্তু অন্যদিকে আমরা এখানে টিটোকে দেখতে পারি যে পয়সা না পাওয়ার কারণে এখানে ঘাটে এসে বকবক করছিল। তখন সেখানে টিটো চলে আসে এবং কোনো কারণ ছাড়াই এখানে গামছা দিয়ে পিন্টুকে সেখানে খুন করে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসার এখানে সার্থকীর কাছ থেকে জানতে পারে দেবী আসলে বাইরের কেউ নয়, কারণ তার বয়স যখন 7-8 বছর ছিল তখন থেকে সে এই বাড়িতে বড় হয়েছে। তার বাবা ছিল সমরেশ বাবুর বন্ধু। সে আরো জানায় যে দেবীর বাবা মা এবং তার দিদি এক রহস্যময় কারণে একসাথে আত্মহত্যা করেছিল। অন্যদিকে পিন্টুর লাশ পাওয়ার পর সব দিকে অনেক বেশি চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। দেবী এখানে আর থাকতে না পেরে সে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে আসে এবং সে জানায় যে সে পিন্টুর খুন হতে দেখেছে। দেবী এখানে বলেছে সে 2 বছর আগে এই খুনিটাকে চিরাকের লাশের পাশে দেখেছিল, যার হাতে একটা ত্রিশূলের ট্যাটুও ছিল। সার্থকী অবাক হয়ে লক্ষ্য করে যে দেবী এতদিন ধরে তার পুরনো পরিচয় জানতো না, যেটা মায়া এখন তাকে বলছে। কিন্তু মায়ার পরিবার তাকে বলেছিল তারা দেবীকে মাত্র 6 বছর ধরে চেনে। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় মায়া এখানে চুপি চুপি দেবীর শাশুড়ি ইন্দ্রাণীর ঘরে প্রবেশ করছে। মায়া যখন এখানে চুপচাপ গিয়ে ইন্দ্রাণীর রুমে যায় এবং তাকে বালিশ দিয়ে চেপে মেরে ফেলার চেষ্টা করছিল তখন দেবী চিৎকার করার ফলে এখান থেকে মায়া এই ঘর থেকে বেরিয়ে যায়। দেবী যখন তার পিছন করছিল তখন সেখান থেকে টানে যাওয়ার ফলে এখানে তার সাথে তার ধাক্কা লেগে যায়, আর সেই সুযোগ পেয়ে এখান থেকে মায়া পালিয়ে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় দেবী তার রুমে খাট থেকে লাফ দিয়ে ওঠে, যেখানে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল যে সেখানে রুদ্রের অতীত দেখতে পেয়েছিল। সে দেখতে পেয়েছিল এখানে রুমা নামের একটা মেয়ের সাথে রুদ্রর সম্পর্ক ছিল। উমা এখানে প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে রুদ্র এখানে তাকে অস্বীকার করে দেয় এবং তার মাকে উল্টো পাল্টা শুনিয়ে সে বাচ্চাটাকে অস্বীকার করে দেয়। তখনই আমাদেরকে দেখানো হয় এই সমস্ত সিন এখানে দরজার বাইরে থেকে দেবী দেখতে পেয়ে গেছিল, তার ফলে এখানে দেবীর ঘুমটা ভেঙে যায়। সকালবেলা এখানে ইমন এবং সার্থকী তদন্তের জন্য কথা বলতে বসে। সার্থকী তাকে জানায় যে কালকে সে বরুণের মুখে তানির পানের মশলার গন্ধ পেয়েছে, অথচ বরুণের পকেটে তেমন কোনো প্যাকেট ছিল না। এতে স্পষ্ট হচ্ছে যে বরুণ এবং তানির মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই কারণে তারা ঠিক করে যে তারা প্রথমে এখানে তানিকে গিয়ে ধরবে এবং তার মার কাছে গিয়ে জানবেন সে 6 বছর আগে দেবীর জীবনের কথা কি করে জানলো। এছাড়াও এখানে সার্থকী পলাশপুরা পুলিশ স্টেশন এবং পাশে থাকা বকিবাবুর সাথে দেখা করতে যাবে। এরপর এদের মধ্যে কথা করতে করতে তখন পিন্টুর কথা উঠে আসে, যেখানে পিন্টুর মৃত্যু হওয়ার আগে সে রায় বর্মনের বাড়িতে কেন এসেছিল সেটাই এখন বড় প্রশ্ন। এরই মাঝে এখানে মায়া দেবীকে সাবধান
করে এবং বলে যে এর মধ্যে কিছু একটা বড় ঘটনা হতে চলেছে, যেটাকে কিনা দেবী আটকাতে পারবে না। অন্যদিকে তানি এখানে কান্নায় ভেঙে পড়ে। এখানে ভয়ে তানি স্বীকার করে দেয় এবং বলে যে সে বরুণকে ভালোবাসতো এবং 2 মাসের জন্য সে প্রেগনেন্ট ছিল। কিন্তু বরুণ এখানে তাকে টাকা ছুঁড়ে মারে এবং তাকে বলে যে আজকে বাচ্চাটাকে শেষ করে ফেলতে। কিন্তু তানি এখানে কথা ঘুরিয়ে বলে যে এখানে নিজের জীবনের দাম বেশি, কারণ আগেও এই বাড়িতে একবার একজন গর্ভপাত না করাতে রাজি হওয়াতে তার মৃত্যু হয়ে গেছে। অন্যদিকে এখানে সার্থকী পলাশপুর স্টেশনে গিয়ে জানতে পারে এখানে চিরাগের বডি উদ্ধারের গল্পটি একেবারে মিথ্যে ছিল। যে এটাকে উদ্ধার করেছিল সে একেবারে মিথ্যে কথা বলেছিল এবং তার শরীরে শ্যাওলা থাকাটাও একেবারে মিথ্যে কথা ছিল। অন্যদিকে বাড়িতে এখানে দেবী স্নেহাকে সরাসরি ভাবে প্রশ্ন করে যে সে কিছু লুকাচ্ছে কিনা, কারণ বাড়িতে বরুণের মৃত্যু হওয়ার আগে স্নেহা সমস্ত কিছু জানতে পেরে গেছিল। অন্যদিকে পুলিশ স্টেশনে ঘুষ খাওয়া দিয়ে পুলিশরা অজিতকে সহজেই ছেড়ে দেয়। অজিত এখানে তার বাবা সমরেশ বাবুকে জানায় সে বাধ্য হয়ে এখানে সার্থকীকে দেবীর আসল পরিচয় এবং তার বাড়িতে থাকার কথা তাকে বলে দিয়েছে। এটা শুনে এখানে সমরেশ বাবু অনেক বেশি রেগে যায়। এরপর লাস্টে এখানে সার্থকীকে বকি বাবু একটা কথা বলে। সে জানায় যে পিন্টুর হাতে থাকা সেই ত্রিশূল ট্যাটুটাকে সে 10 বছর আগে দেখেছিল। রিমির খুনের দিন যে ডেলিভারি বয় কেক নিয়ে এসেছিল তার হাতেও একই রকম সেই ত্রিশূলের ট্যাটু ছিল। তারপর এখান থেকে কাহিনী 10 বছর আগের সিন দেখানো হয়, যেখানে আমাদেরকে দেখানো হয় রিমি দরজা খোলার পর যখন সেই রুমে ঢোকে তখন সেই খুনে সেই রুমে ঢুকে এখানে রিমিকে খুন করে দেয়। সেখান থেকে বেরোনোর সময় সেই খুনের এখানে বকিবাবুর সাথে ধাক্কা লাগলে বকিবাবু ভয়ে এখানে পুলিশকে কিছু জানায়নি। এরপর সার্থক এখানে জানতে পারে যে তার বাবা এখানে পুলিশ অফিসার অনিন্দর সান্যাল বাড়ি চাপা পড়ে মারা যাওয়ার আগে এখানে বকিবাবুকে জানিয়েছিলেন যে তিনি ওই ত্রিশূল ট্যাটু আঁকা ছেলেটির কথা জানতে পেরে গেছে। এটা শুনে সে বুঝতে পারে এখানে রিমির খুনের সাথে বর্মন বাড়ির কোনো না কোনো যোগাযোগ রয়েছে। অন্যদিকে দেবী এখানে স্নেহাকে উমার ব্যাপারে প্রশ্নবোধ করলে স্নেহা তখন তাকে একটা সত্যি ফাঁস করে। স্নেহা এখানে তাকে জানায় যে দেবী স্বপ্নে যা দেখেছে সেটা কোনো একটা কল্পনা নয়, বরং সেটা তার ভুলে যাওয়া স্মৃতি। 7 বছর আগে এখানে দেবী এবং তার দিদি বন্দনার সাথে এই বাড়িতে এসেছিল। এরপর আমাদেরকে এখান থেকে ফার্স্টের সিন দেখানো হয় যেখানে রুদ্রের মা এখানে বন্দনার উপর অত্যাচার করছিল এবং তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। দেবী এখানে তার মায়ের নাম বন্দনা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর এখান থেকে আমাদেরকে শিবানীর সিন দেখানো হয় যেখানে একটা হোটেলে তার বয়ফ্রেন্ড আসার জন্য ওয়েট করছিল, কিন্তু সেখানে একজন বোরখা পরে কেউ একটা এসে তার উপর আক্রমণ করে। অন্যদিকে এখানে ইমন মায়ের উপর চাপ দিয়ে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছে, কিন্তু এখানে সার্থকীর সাথে দেখা করার সময় তার এখানে সিগন্যালে একটা কারোর সাথে দেখা হয়। সেই বাইকওয়ালা এখানে ইমনকে লক্ষ্য করে গাড়ির মধ্যে গুলি চালিয়ে দেয়। তারপর এখানে কিছুক্ষণ পর সার্থকী আসে এবং সেখানে ইমনকে হসপিটালে নিয়ে যায়। তারপর ডক্টর এখানে তাকে জানায় যে ইমন এখনো বেঁচে রয়েছে কিন্তু তার অবস্থা অনেক বেশি কঠিন। তারপর এখানে ইমনের কাছে খবর আসে যে হোটেল রিভার সাইডে এখানে শিবানী নামের একজন খুন হয়েছে। তারপর এখানে সার্থকে পৌঁছে দেখতে পায় যে শিবানীর উপর কেউ কম্পাস মেরে তাকে খুব বাজেভাবে খুন করেছে। সেখানে গিয়ে সে আরো দেখতে পারে শিবানীর রক্ত দিয়ে সে আয়নার মধ্যে লিখে গেছে যে কর্মা ইজ বিষ। এটাকে দেখে এখানে সার্থকে বুঝতে পেরে যায় যে শিবানী অতীতে কোনো একটা কাজ করেছে যার কারণে তার বদলা নেওয়া হলো। শিবানীর মৃত্যুর কথা শুনে এখানে ইন্দ্রাণী দেবী দেবীকে মারতে চলে আসে এবং তাকে চিৎকার করে বলতে লাগে সৎ তুলতে এসেছিস তুই, এরপর কে মরবে। এরপর তদন্ত করতে করতে আরো একটা কথা জানতে পারা যায়, যেখানে জানা যায় যে খুনের সময় দেবীর বর্মন পরিবারের প্রায় সকলেই অজিত রায়, কীর্তি, সমরেশ বাবু এবং শিবলির স্বামী ওই হোটেলে উপস্থিত ছিল। তাদের প্রত্যেকের ফোনে আলাদা আলাদা নাম্বার দিয়ে সেখানে মেসেজ পাঠানো হয়ে সেই হোটেলের রুমে রাখা হয়েছিল। তারপর সেই রায় বর্মন বাড়ির সমস্ত লোকেদেরকে একবার করে সেই রুমের ধারে এনে তারপরে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এরপর কথা হতে হতে এখানে দেবী সবার সামনে উঠে দাঁড়িয়ে চিৎকার করে সার্থকীকে বলে আসলে মায়াই এই 3টা খুনের পিছনে জড়িয়ে রয়েছে, কারণ মায়া আগে যা যা কথাগুলো বলেছিল সেগুলোই পরপর ভাবে একইভাবে ঘটেছে আর দেবী এই ধ্বংসলীলাটাকে কোনো রকম ভাবে আটকাতে পারেনি। সার্থকী এখানে কথা শোনার পর এখানে দেবীকে বলে থানায় যাওয়ার জন্য এবং মায়াকেও সেখানে যাওয়ার জন্য বলা হয়। যাওয়ার সময় এখানে সার্থকী রায় বর্মনের সামনাসামনি দাঁড়িয়ে তাকে কিছু একটা কথা বলে যায়। সে তাকে জানিয়ে যায় যে রিমের খুনের কেসটিকে সে সলভ করে ফেলেছে এবং ইমনের হয়ে সে অবশ্যই লড়বে। সার্থকী তাকে আরো যোগ করে এবং তাকে বলে জ্ঞান হারানোর আগে ইমন তাকে সংক্ষেপ করে গেছে। সে তাকে বলে গেছিল যে হামলা করার আগে সেই খুনের হাতে সে ত্রিশূলের ট্যাটু ছিল। এরপর পুলিশ স্টেশনে যাওয়ার সময় তার কাছে প্রবল হালদারের ফোন আসে, সেই কারণে সে তাড়াতাড়ি করে তার কাছে যায়। সেখানে পার্থকে দেখে এখানে সার্থকে পুরোপুরি ভাবে বুঝতে পেরে যায়। তারপর এখানে আমাদেরকে 10 বছর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে বকিবাবু এখানে রিমের খুনের আসল কথাটা বলতে চেয়েছিল। তখন পুলিশের প্রশাসনের লোকেরা তাকে ছাত্রী শ্রোতাহানির মিথ্যা অভিযোগ ফাঁসানোর ভয় দেখিয়েছিল। আরতি নামে সেই ছাত্রীর অভিযোগ থেকে বাঁচানোর বিনিময়ে বকিবাবুকে সাক্ষী দেওয়ানো হয়েছে যে রিমিকে তার স্বামী খুন করেছে। আর এই পুরো চক্রান্তের মূল ছিল সমরেশ রায় বর্মন এবং তার সাথে ছিল প্রবল হালদারের অশুভ আত্মতৎ। এরপরে আমরা দেখতে পারি প্রবল হালদার এখানে তার ক্ষমতার জন্য সার্থকীকে থামানোর চেষ্টা করলে সার্থকী এখানে
তাকে চোখ দেখিয়ে জবাব দেয় এবং সেখান থেকে বেরিয়ে আসেন। প্রবল হালদারের অফিস থেকে বেরিয়ে এখানে সার্থকী এক বড় বিপদের মুখোমুখি হয়। দেবী এখানে গাড়ি থেকে পালিয়ে গেছে। পুলিশ অফিসাররা এখানে দেবীকে চারিদিকে খুঁজতে লেগে পড়েছে। তখন সেখানে একটা থানায় এক অদ্ভুত দৃশ্য দেখানো যায়, যেখানে মায়া তার বাবা মার সাথে থানায় উপস্থিত হয়েছে। মায়ার বাবা মা যখন তাকে অনেক অবাক ভাবে প্রশ্নবাদ করে সে সত্যি কোনো অপরাধের সাথে জড়িত রয়েছে কিনা, তখন রহস্যের সব থেকে বড় পর্দা ফাঁস হয়। যেখানে আমরা দেখতে পারি গল্পের শুরুতে যে মেয়েটিকে আমরা মায়া নামে শুনে আসছি সে আসলে মায়া নয়, যে কিনা এক অপরিচিত একটি মেয়ে ছিল। অন্যদিকে অজিত এসে রায় বর্মনের চেম্বারে এখন রোগীদের অনেক ভিড় জমেছে। তখন সেখানে বোরখা পরে কেউ একজন এসে সেই রোগীর ভেসে সেখানে ঢোকে। অন্যদিকে পুলিশ অফিসার এখানে যখন অবাক হয়ে দেবীকে খুঁজে বেড়াচ্ছিল এবং দেবীকে যখন দেখতে পারছিল না তখন সে এখানে এসে দাঁড়ায়। তখন পিছন থেকে সেখানে দেবী শান্তভাবে প্রবেশ করে। দেবী তখন এখানে জানায় যে হাতে তার কেটে যাওয়ার কারণে এখানে পাশে থাকা একটা হসপিটালে সে ওষুধ লাগাতে গেছিল। সে সেখানে লক্ষ্য করা যায় সেই হসপিটালটা ছিল সমরেশ রায় বর্মনের নিজস্ব পার্সোনাল হসপিটাল। সব শেষে সার্থকী এখানে দেবীকে নিয়ে মায়ার মুখোমুখি হয়। তখন দেবী এক মুহূর্তের জন্য পাথর হয়ে যায়। এতদিন ধরে দেবী যাকে মায়া ভেবেছিল সে আসলে মায়া ছিল না। এটাকে দেখে দেবী অনেক বেশি চিৎকার করে ওঠে। সে চিল্লাতে চিল্লাতে বলতে লাগে এ তো মায়া নয়, মায়া তো আমাদের সব থেকে প্রিয় বন্ধু ছিল। তাহলে মায়ার পরিচয় দিয়ে এতদিন ধরে আমার পাশে কে ছিল? তাহলে আসল মায়া কোথায়? তখন মায়া সেখানে দাবি করে যে তাদের ফ্রেন্ড সার্কেলে সে ছাড়া আর কোনো মায়া নেই। তখন সেখানে দেবী অজ্ঞান হয়ে যায়। দেবী তখন অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং তার মা বাবাকেও জিজ্ঞাসা করতে লাগলো যে আসল মায়া কোথায়, কিন্তু তার মা বাবাও বললো যে এটাই একমাত্র তাদের মায়া। তখন দেবী অনেক বেশি হতাশ হয়ে যায় এবং সে অনেক বেশি অস্থির হতে লাগছিল। সে সেখানে চিৎকার করে বলতে লাগে যে সবাই মিথ্যে কথা বলছে। অন্যদিকে আমরা দেখতে পারি অজিতের চেম্বারে সেই বোরখা পরা লোকটি তার মুখে প্লাস্টিক দিয়ে চেপে ধরেছে। এখানে মায়াকে আলাদা করে নিয়ে গিয়ে প্রশ্ন করলে মায়া তাকে তখন জানায় দেবীর সাথে তার পরিচয় হয়েছিল 6 বছর আগে, যখন দেবী পলাশপুরে থাকতে এসেছিল। এখানে মায়ার মনে হয়েছিল দেবীর কোনো মানসিক সমস্যা রয়েছে, যেই কারণে দেবী এরকম কাজবাজ করে। এমনকি দেবী এখানে মায়া নামের কারোর সাথে নিজে নিজেই কথা বলতো। অন্যদিকে পুলিশ স্টেশনে আমরা দেখতে পারি দেবী একা একা দেয়ালের দিকে তাকিয়ে কথা বলছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেবী এখানে মায়া নামক একটি মেয়ের সাথে কথা বলছে এবং তার সাথে ঝগড়া করছে। এখানে দেবী মায়ার গলার মতো করে বলছে যে তোর দেওয়া অজিতেশকে তো শেষ করে দিলাম, বাড়ির আর কাউকে ছেড়ে দেবো না। তখনই সার্থকী তাড়াতাড়ি করে হসপিটালে ফোন করে, কিন্তু ততক্ষণে অজিতেশের সেখানে মৃত্যু হয়ে গেছে। পরের দিন আমরা দেখতে পারি সন্তানরা সার্থকী ইন্দ্রী দেবীকে ডেকে পাঠিয়েছেন। সার্থকী তখন জানায় যে দেবীর ডিসোসিয়েট আইডেন্টি ডিসঅর্ডার রোগটি ধরা পড়েছে, অর্থাৎ দেবীর মধ্যে মায়ার আত্মা ঢুকে রয়েছে। কারণ দেবী যে সমস্ত খুনগুলো করেছে সেগুলো আসলে মায়া করেছে, কিন্তু ইন্দ্রাণী দেবী তাকে জানায় যে অপরাধী হয়তো এখনো মুক্তি পেয়ে রয়েছে। এরপর এখান থেকে কাহিনী 6 বছর আগে ফ্ল্যাশব্যাকের সিন দেখায়, যেখানে দেবীর দিদি এখানে রুদ্রকে তার লালসা মেটানোর জন্য ব্যবহার করেছিল। কিন্তু উমা গর্ভবতী হয়ে যাওয়ার পর রুদ্র, অজিতেশ এবং বরুণ মিলে তার উপর অনেক বেশি শারীরিক অত্যাচার করে। কিন্তু দেবী যখন এর জন্য প্রতিরোধ করতে যায় তখন রুদ্রের বোন শিবনী দেবীকে অনেক উল্টো পাল্টা কথা শোনায়। এই সমস্ত কিছু সহ্য না করতে পেরে দেবী টেবিলের উপর রাখা একটা কম্পাস নিয়ে শিবানীর উপর আক্রমণ করে। সেই কারণে সেখানে উমার মৃত্যু হয়ে যায় এবং সমরেশ সেখানে দেবীকে টেনে এনে উমার মৃতদেহ দেখিয়ে বলে যে দেবীর পাপের শাস্তিটা এখন উমা পেল। তারপর দেবীর জীবনে এমন একটা ঘটনা ঘটে যায় যে তার মা তার শরীরে আগুন ধরিয়ে নেয় এবং মারা যাওয়ার আগে তার মা অভিশাপ দিয়ে যায় যে রায় বর্মন বাড়ি পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাবে। পরে আমাদেরকে দেখানো হয় সার্থকী একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখে যে এখানে রুদ্র এবং বর্মনের খুনটা বাঁ হাত দিয়ে করা হয়েছে, কিন্তু শিবানীকে খুন করা হয়েছিল ডান হাত দিয়ে। দেবী সব্যসাচী হওয়ার কারণে সে দুটো হাতই ভালোভাবে কাজ করতে পারতো, কিন্তু ইন্দিরা দেবী তখন জানেন যে সমরেশ একজন সব্যসাচী, তো একজন বাবা কখনো নিজের সন্তানকে কি মারতে পারে? অন্যদিকে আমরা দেখতে পারি হাসপাতালে ইমনের কেবিনে কেউ ডাক্তার সেজে ছদ্মবেশে প্রবেশ করে। চেয়েছিল এখানে তাকে মেরে ফেলতে, কিন্তু সেই মুহূর্তে পিছন থেকে সার্থকী এসে তাকে আটকে ফেলে। পর তাকে সেখান থেকে পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয়। তাকে মারধর করার পর যখন সত্যিটা বের হচ্ছিল না তখন সে একটা অন্য উপায় বের করে। নাগাল্যান্ডের অনেক বেশি ঝাল আচার এবং সিরিজ কাগজ নিয়ে আসে এবং টিটোকে অনেক বেশি নির্যাতন করার ভয় দেখায়। এরপর সার্থকী এখানে তার কাছে দেবীর কথা জিজ্ঞাসা করে। তখন সেখানে সার্থকীর মনে পড়ে যায় যে দেবী যেদিন জলে ঝাঁপ দিয়েছিল তখন দেবী তাকে জানিয়েছিল যে সে বাঁচতে চায় না, কারণ তার শরীরের মধ্যে মায়া নামের একজন আত্মা বাস করছে। সার্থকের কথা শুনে দেবী ভেতর থেকে এখানে মায়ার অট্টহাসি দিয়ে বেরিয়ে আসে। মায়া তখন তাকে জানায় যে সে খুনগুলো করতে চেয়েছিল ঠিকই, কিন্তু দেবী তাকে বারবার আটকে দিয়েছে। তার সাথে সাথে সে আরো বলে যে রায় বর্মন বাড়িতে আরো খুন হবে এবং সার্থকী সেটাকে আর আটকাতে পারবে না। এর পরের দিন আমরা দেখতে পাই টিটোর উপর অনেক বেশি অত্যাচার করে তার উপর তার থেকে সত্যিটা বের করে নিয়েছে এবং সেখান থেকে তাড়াতাড়ি করে সমরেশ রায় বর্মন বাড়িতে তাকে গ্রেফতার করতে চলে যায়। সার্থকী এখানে সমরেশ
সমরেশের মুখের উপর তার সমস্ত পাপের কাজগুলো তুলে ধরে। সে তাকে জানায় যে দেবীর সাথে চিরাগের বিয়ে আটকানো থেকে শুরু করে এবং পারিবারিক সমস্ত কাজকর্মগুলোকে চাপা দেওয়ার জন্য সে এরকম কাজ করিয়েছে, যাতে ব্ল্যাকমেল না করা হোক সেজন্য পিন্টু এখানে তাকে সরিয়ে দিয়েছে। এমনকি রিমি মাত্র যার সাথে সমরেশের বিয়ের কথা চলছিল তাকেও সে খুন করায়, কারণ রিমি তাকে ডিভোর্স দিয়ে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, যেটা একদিক থেকে সমরাজের ইমেজের জন্য হুমকি হিসেবে ছিল। এরপরেই বেরিয়ে এসে সার্থকের বাবার মৃত্যুর ঘটনাটা পুরোপুরি। সার্থকের বাবা এসিপি অনিন্দ সান্যাল জানতে পেরে গেছিল যে সমরেশের সুপার স্পেশাল হসপিটালের পিছনে নকল ওষুধ বিক্রি করার একটা বড় ব্যবসা চলছে, যার মধ্যে এখানে টিএম কালীকৃষ্ণ জড়িত ছিল। অনিন্দ বাবুকে ফাঁসানোর জন্য এখানে রিমি খুনের দায়ের জন্য এখানে ব্রতী মিত্রকে পাঠিয়েছিল। ব্রতের মৃত্যুর জন্য এখানে আনন্দ বাবু অনেক মানসিক ভাবে ভেঙে পড়ে এবং সেই কারণে তিনি তার চাকরিটিকে হারিয়ে ফেলে। কিন্তু তিনি সুস্থ হয়ে যাওয়ার পর পুনরায় এখানে সমরেশের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে দেয়। তখন সমরেশ এখানে টিটকিতে তাকে চিরতরের জন্য সরিয়ে ফেলে। এত বেশি অপমানিত হওয়ার কারণে সার্থক এখানে শেষমেশ সমরেশের সামনে সমস্ত কিছু জানিয়ে দেয়। সে জানায় যে টিটোকে সে খুনি হিসেবে ব্যবহার করেছে। সেই টিটো ছিল তার মেয়ের জীবনের সবথেকে গোপন শয্যা সঙ্গী। এটা বলার পর সমরেশ বাবু সেখানে ভেঙে পড়ে এবং জামা কাপড় চেঞ্জ করার কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে কিছুক্ষণ পর ভেতর থেকে দেবী চিৎকারে সার্থকে দৌড়ে ভিতরে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পারে সমস্যা। সে ভিতরে গিয়ে দেখে যে সমরেশ বাবু রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে এবং সব থেকে অবাক করার বিষয় হলো তাকে হত্যা করেছে তার স্ত্রী ইন্দ্রাণী দেবী এবং তাকে খুন করার পর সে নিজেই স্বীকার করে যে সে তার স্বামীকে মেরে ফেলেছে। এরপর এখান থেকে সিন চেঞ্জ হয়ে দেখানো হয় ঠাকুর ঘরের দিকে, যেখানে বরুণ রায় বর্মন খুন হয়েছিল। সে তাকে জানায় যে খুনের সময় ধস্তাধস্তির কারণে খুনের পকেট থেকে একটা শব্দজনক কিছু পড়েছিল। অনেক কিছু খোঁজাখুঁজির পর এখানে সে একটা নিচ থেকে আংটি খুঁজে পায়। সবশেষে এখানে তানিকে আবারও জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে সেদিন কেউ আমাকে বলেছিল যে বরুণ তাকে ডেকে পাঠিয়েছে এবং গল্পের শেষে আমরা খুব অবাক করে একটা বিষয় জানতে পারি। সার্থক এখানে থানায় শিবানীর স্বামীকে বিজয়কে ডেকে পাঠায়। বিজয় এখানে অনেক ভয়ের চোটে নার্ভাস হয়ে তাকে বারবার জিজ্ঞেস করেছিল তাকে এখানে কেন ডাকা হয়েছে, কিন্তু সার্থকে তাকে জবাব না দিয়ে ঘরের ভেতর থেকে দুটো জিনিস তার দিকে ছুড়ে দেয়। কিন্তু বিজয় সেই দুটোকে ক্যাচ করে ফেলে। এটাকে দেখে প্রমাণিত হয় যে বিজয় একজন সভ্যসাচী, অর্থাৎ যার দুই হাতই সমানভাবে চলে। তারপর সার্থকে এখানে তাকে 4টি খুনের কথা জিজ্ঞাসা করাতে বিজয় এখানে তাকে ঠান্ডা মাথায় উত্তর দেয়। তখন বিজয় তাকে শান্তভাবে জবাব দেয় যে 4টে নয় 5টা। যেদিন সমরেশ বাবু থানায় যাওয়ার জন্য আগে জামা চেঞ্জ করার জন্য তার রুমে ঢোকে, তখন পিছন থেকে বিজয় এসে তার বুকের মধ্যে একটা সিরিঞ্জ ঢুকিয়ে দেয়। সে মৃত্যুর আগে জানতে পারে যে বিজয় আসলে মাস্টার অনিমেষ আচার্যের ভাই অখিলেশ আচার্য। সমরেশের চিৎকারে ইন্দ্রাণী ছুটে আসে। তিনি বিজয়কে বাঁচানোর জন্য এখানে খুনের দায়টি নিজের ওপর নিয়ে নেয়, কারণ তিনি সমরেশের পাপাচারগুলোকে সহ্য করতে পারছিল না। সার্থকে তখন বিজয়ের উপর একটা জিনিস নোটিস করেছে, আংটি ঘোরানো। তার হাতে আংটি না থাকা সত্ত্বেও সে আংটি তাকে আঙুলের মধ্যে ঘোরাতে থাকতো। তার ফাঁকা আঙুলে সে আংটি ঘোরানোর অভ্যাসটা এখনো যায়নি, বরং সেই খুনের জায়গায় দেখা আংটি এবং তানিকে দেবীকে মিথ্যা কথা বলে ডেকে পাঠানো সবকিছুর মূলে ছিল এই বিজয় অখিলেশ। তো কেন সে এই ধ্বংসলীলা সে চালালো, সেই রহস্য জানতে গেলে আমাদেরকে ফিরতে হবে 6 বছর আগের সিনে, যেখানে আমাদেরকে দেখানো হচ্ছে দেবীর টিচার ছিল এখানে অনিমেষ আচার্য। শিবানীর এখানে ছোটবেলা থেকেই হিংসা হতো। সেই শিক্ষক অনিমেষকে কুপ্রস্তাব দেয়, কিন্তু দেবীর সেটা দেখে ফেলাতে শিবানী এখানে তার উপর অনেক বেশি রেগে যায়। এরপর শিবানী এখানে তাদের দাদার সাথে মিলে এক অনেক বাজে কাজ করে। এখানে বাড়িতে কেউ না থাকাতে অনিমেষ এবং দেবীকে একটা ঘরে আটকে রাখে তারা, এবং সমরেশ বাবুর কাছে তারা মিথ্যে রটনা করে। এই অপমান সেখানে সহ্য না করতে পারে সেখানে অনিমেষ দেবীর সামনে আত্মহত্যা করে ফেলে। সমরেশ বাবুর কাছে গিয়ে মিথ্যে কথা বলে যে শিক্ষক এবং ছাত্রী মিলে নোংরামো করছে। এই অপমান সেখানে সহ্য করতে না পেরে অনিমেষ সেখানে দেবীর সামনে আত্মহত্যা করে নেয়। এই ঘটনার ফলে এখানে দেবী স্মৃতি হারিয়ে ফেলে এবং তার মধ্যে জন্ম নেয় এখানে মায়া নামক একজন বিদ্রোহী সত্তা। শুধু অনিমেষ নয়, তার স্ত্রী এবং সন্তান দুজনেই আত্মহত্যা করে ফেলেছে। পরিবার হারানোর প্রতিশোধে এখানে নিজেই অখিলেশ তার ডাক্তারি পড়া ছেড়ে এখানে বিজয় নামের ছদ্মনাম নিয়ে তার বদলাগুলো নিয়েছে। সমরেশ তার কুকীর্তি চাপানোর জন্য তাড়াতাড়ি করে শিবানীর সাথে তার বিয়ে দেয়। এরপরে একে এখানে রুদ্র, বরুণ, শিবানী এবং সমরেশ বাবু খুন হয়। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে এই খুনের মধ্যে তাকে বাড়ির কেউ একজন সাহায্য করেছে, কিন্তু যার নাম এখানে আমাদেরকে জানানো হয়নি। 2 বছর পর এখানে অখিলেশের ফাঁসি হয় এবং নির্দোষ প্রমাণিত হয় ইন্দ্রাণী দেবী। দুর্নীতিবাজ এখানে ডিএম এবং পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। দেবীও এখানে মানসিক হসপিটাল থেকে ভালো হয়ে ফিরে আসে। সার্থকে যে এখানে দেবীকে মনে মনে ভালোবেসে ফেলেছে, সেই কারণে সে নিজেই এখানে দেবীকে নিতে আসে। একরাশ অন্ধকার কাটিয়ে এখানে সার্থকী এবং দেবীর মধ্যে শুরু হয় এক নতুন সম্পর্কের কাহিনী। এখানে শেষ হয়েছে কালরাত্রি সিজন 2টি। এই ছিল কালরাত্রি সিজন 2 এর রহস্যময় কাহিনী। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।